হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আজকে দশম শ্রেণীর অধ্যায় 3 অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। উপপাদ্যে যাওয়ার আগে আমরা বৃত্ত সম্পর্কিত একটু বিস্তারিত আলোচনা করে নেব। যদিও আমরা এর আগের ক্লাসে বৃত্ত নিয়ে আলোচনা করেছি, তবুও একটু বৃত্ত সম্পর্কিত আলোচনা করে নিই। চলো তাহলে দেখা যাক কি বলেছে। প্রথমেই আসে বৃত্ত কি। আমরা এর যদি সংজ্ঞা আকারে দেখতে চাই তাহলে আমরা কি বলি না, বৃত্ত কোনটাকে বলছি। আমরা কি জেনেছি, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী যে সমস্ত বিন্দুগুলো রয়েছে তাদের সমষ্টিকে বলা হয় বৃত্ত। এটা আমরা পড়েছি, তাই তো? তাহলে কি পড়েছি, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টিকে আমরা বলছি বৃত্ত। এবার প্রথমেই বলি, ধরো বাম দিকের এই ছবিটা দেখো। প্রথমে বলছি এ একটা বিন্দু নিয়েছি, বৃত্তের উপরে আছে এই বিন্দুটা, দেখো এ। এবার এই এ থেকে আমি যদি বিভিন্ন রকম বিন্দু আরো আঁকি বৃত্তের ওপরে, যেমন বি, সি, ডি, ই, এফ, জি, এইভাবে অনেকগুলো বিন্দু নিয়েছি আমি। দেখো এ বি, এ সি, এ ডি, এ ই, এ এফ, এ জি, এইভাবে আমরা যোগ করতে শুরু করেছি। তাহলে দেখো এই যে এ বি সরল রেখাংশটা পেয়েছি, এটাকে আমরা বলবো জ্যা। শুধু এ বি নয়, এখানে যতগুলো সরল রেখাংশ পাচ্ছি এ বি, এ সি, এ ডি, এ ই, এ এফ, এ জি, সবকটাকেই আমরা বলছি গিয়ে জ্যা। এভাবে অসংখ্য জ্যা আমরা আঁকতে পারবো। শুধু এ পয়েন্ট নয়, অন্য যে কোনো একটা যদি আমি বিন্দু নেই, ধরো বৃত্তের উপরে এইখানে আমি যদি কোনো একটা পি বিন্দু নেই, তাহলে একই রকম ভাবে আমরা আরো অনেক জ্যা আঁকতে পারবো। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো, তাহলে জ্যা কোন জিনিসটাকে বলছি? বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা একটা সরল রেখা দিয়ে যোগ করে দিই, সরল রেখাংশ দিয়ে যোগ করে দিই, তাহলে যে সরল রেখাংশটা পাবো সেটাকে আমরা বৃত্ত মানে জ্যা বলছি। এভাবে আমরা যদি এই জ্যাগুলোর মাপ, দৈর্ঘ্যের মাপ করতে থাকি, তাহলে দেখবে একটা সময় কেন্দ্রবিন্দু দিয়ে যে জ্যাটা পাস করেছে, এক্ষেত্রে কোনটা এ ই, সেটা দেখবে তার যে দৈর্ঘ্যটা সব থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে কেন্দ্রবিন্দুগামী জ্যা সব সময়ের জন্য তার দৈর্ঘ্যটা সব থেকে বড় হচ্ছে, এইটাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা কি পড়লাম, বৃহত্তম জ্যা তাকে বলি আমরা কি, ব্যাস। শর্ট কোশ্চেনে আসতে পারে, একটু খেয়াল রেখো। আচ্ছা, এই তো গেল বৃত্তের জ্যা এবং বৃহত্তম জ্যাকে বলছি আমরা ব্যাস। এবার ধরো এই জ্যাটাকে অর্ধেক করলাম, মানে এখানে এ ই হচ্ছে গিয়ে আমাদের ব্যাস। এ ই কে যদি আমি হাফ করি তাহলে দুটো টুকরো পাবো। এ ই কে হাফ করলে দুটো টুকরো পাবো, একটা হচ্ছে এ ও আর একটা হচ্ছে ও ই। এবার এ ও আর ও ই, এদেরকে আমরা বলবো ব্যাসার্ধ। ব্যাস অর্ধ মানে ব্যাসের অর্ধেক, তাই তাকে বলছি ব্যাসার্ধ। ওকে, এরপরে দেখো তার ঠিক নিচের যে ছবিটা রয়েছে সেই ছবিতে আমরা যদি চলে যাই, তাহলে এখান থেকে আমরা কি বলবো? আচ্ছা, আমরা বললাম বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে কোনো রেখা দ্বারা যে সরলরেখাংশটা পাচ্ছি তাকে জ্যা বলছি, তাই তো? তাহলে ধরো আমি সি আর ডি পয়েন্টটা নিয়েছি। দেখো সি পয়েন্টটা হচ্ছে এইটা আর ডি পয়েন্টটা হচ্ছে এটা। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এবার এদেরকে যোগ করলাম, সিডি সরলরেখাংশ পেয়েছি। একে কি আমরা জ্যা বলবো? একদম না। কেন না? এই সি ডি পয়েন্টটা বৃত্তের উপরেই অবস্থিত নয়, বৃত্তের ভেতরে অবস্থিত, তাই এদেরকে আমরা জ্যা বলবো না। তাহলে এইটা হয়ে যায়, এটাকে জ্যা নয়। কিন্তু দেখো এ বিটা, এ আর বি বিন্দু দুটো বৃত্তের উপরে অবস্থিত, তাই একে আমরা জ্যা বলবো। আশা করি বোঝাতে পারলাম। এরপরে চলে যাচ্ছি, দেখো পরের অংশটা। পরের অংশে আমরা একটা বৃত্তের ওপরের যে চারদিকে যে দাগটি রয়েছে, যেটাকে আমরা বলি কি পরিধি, তাই তো? আচ্ছা, এই পরিধির একটা টুকরো করে নিলাম, মানে আমি এক্স ওয়াই এই পোর্শন থেকে কেটে নিলাম। দেখো
প্রথম ছবিতে দাগ দিয়েছি আর দ্বিতীয় ছবিতে ওটাকে কেটে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এই যে দুটো পার্ট আমরা পেয়ে যাচ্ছি, এই যে দুটো ছোট ছোট টুকরো আমরা পাচ্ছি, তাহলে এই অংশটাকে বলছি, এই যে এই অংশটাকে বলা হয় এক্স ওয়াই, মাথায় এইরকম একটা চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তচাপ। দ্বিতীয় ছবির ক্ষেত্রে দেখো বৃত্তচাপটাকে দুটো ভাগে আমরা আলাদা আলাদা করে নিয়েছি। এবার এই ওপরের যে পোর্শনটা ছোট, যেটার নাম হচ্ছে এক্স ওয়াই, আর নিচেরটাকে এক্স পি ওয়াই বলা হচ্ছে, কেননা এটা অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে একটা আলাদা একটা পয়েন্ট নিয়ে তার নাম দেওয়া হয় এক্স পি ওয়াই। এই যে দুটো চাপ পেয়েছি, এদের একটু আলাদা নামে, দুটোই বৃত্তচাপ, অবশ্যই দুটোই বৃত্তচাপ, কিন্তু ছোটটাকে বলা হয় উপচাপ, এটাকে এক্স ওয়াই এইভাবে ডিনোট করা হয়, আর বড়টাকে বলা হবে অধিচাপ, এক্স পি ওয়াই নামে তাকে লেখা হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই বৃত্তটার কেন্দ্র এটা, আমি একে সমান দুটো টুকরোয় ভাগ করলাম, মানে একটু আগে আমরা পড়েছি, দেখো একটু আগে কি পড়েছি, উপচাপ আর অধিচাপ, মানে ছোট অংশটাকে উপচাপ আর বড় অংশটাকে অধিচাপ বলছি। কিন্তু যদি এমনটা হয় যে ওপরের আর নিচের অংশটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে এই অর্ধেক পোর্শনটাকে আমরা কি বলি, অর্ধবৃত্ত। এটাকে কি বলি, অর্ধবৃত্ত, এটা বলে থাকি, তাই তো? আচ্ছা, এবারই ধরো কোনো একটা এমন ভাবে বৃত্তটাকে কাট করলো যে একটা অংশ ছোট একটা অংশ বড়, এরকম দুটো টুকরো তৈরি হয়েছে। তাহলে এই যে ছবিটা এটা দেখবো, তাহলে এই যে বড় অংশটা এটাকে বলা হয় অধিবৃত্তাংশ, আর ছোটটাকে বলা হয় উপবৃত্তাংশ। আর জেনারেলি দুটোকেই যদি আমি বলতে চাই তাহলে কি বলবো, এটা হচ্ছে গিয়ে এগুলো এক একটা বৃত্তাংশ, কিন্তু বড়টাকে অধিবৃত্তাংশ এবং ছোটটাকে বলা হয় উপবৃত্তাংশ। আচ্ছা, একই রকম ভাবে ধরো একটা চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করছে, ঠিক আছে, ধরো একটা, আমি এমনটা ধরে নিই, দেখো একটা বৃত্ত, এবার একটা এইভাবে যদি দুটো মানে ব্যাসার্ধ দুটো আলাদা আলাদা অংশ তৈরি করে, তাহলে এই এক একটা অংশকে আমাদের বলা হয় বৃত্তকলা। দেখো এইরকম যে দুটো অংশ পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে বৃত্তকলা। এখানেও নাম আছে, বৃত্তকলা দুটোকে আলাদা আলাদা ভাবে ডাকা হয়। প্রথমটাকে বলা হয় এটা হচ্ছে বড় বৃত্তকলা, আর এইটাকে বলা হয় ছোট বৃত্তকলা। ওকে, অর্থাৎ মেজর সেক্টর বড়টা আর মাইনর সেক্টর হচ্ছে গিয়ে ছোটটা। এবার আরো দুটো ছবি আমরা দেখব। ধরো একটা কেন্দ্রকে, ধরো ও কেন্দ্রীয় বৃত্তের, আমি যদি এরকম এই ছবিটাকে দেখি, ও কেন্দ্রীয় বৃত্ত, ওকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্ত পরপর আঁকা হয়েছে। আমি যদি আঁকতে থাকি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, দেখো ফার্স্টে ছোট বৃত্ত এঁকেছে, তারপরে পরেরটাকে এঁকেছে, তারপর পরেরটাকে, এভাবে অসংখ্য বৃত্ত আমরা আঁকতে পারবো। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে এক কেন্দ্রীয় বৃত্ত বলবো, এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, এদের কেন্দ্র একই হলেও ব্যাসার্ধ কিন্তু প্রত্যেকটার আলাদা। এটা দেখো এখান থেকে এটার যা ব্যাসার্ধ হবে, তার পরেরটার ব্যাসার্ধ নিশ্চয়ই তার থেকে বড় হবে এবং তারপরেরটা তার থেকেও বড় হবে। এইভাবে পরপর যতগুলোই বৃত্ত আঁকি না কেন, প্রত্যেক কটার ব্যাসার্ধ একটার থেকে আরেকটা আলাদা। এবার ধরো আমি এমন করলাম, একই ব্যাসার্ধ নিয়ে, ধরো 3 সেন্টিমিটার, এই মাপটা 3 সেন্টিমিটার নিয়ে আমি পরপর পরপর আলাদা আলাদা ভাবে 4টে বৃত্ত আঁকলাম। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে প্রত্যেকটাকে, এই যে ফার্স্ট এরটাকে, এটা সেকেন্ড থার্ড ফোর্থ, এদের প্রত্যেকটাকে আমরা বলবো সর্বসম বৃত্ত। ওকে,
মোটামুটি থিওরি পার্টটুকু এটুকুই। এরপরে আমরা চলে যাব কোষে দেখি 3.1 চ্যাপ্টারটার অঙ্কগুলোতে। দেখো প্রথম অঙ্কে বলছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি একই, মানে ডান দিকে যে ছবিটা দেওয়া আছে সেটা, এবং এখানে কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখতে বলেছে। তাহলে পি এ কিউ বৃত্তাংশ কোনটা আগে আমাদেরকে সেটুকু খুঁজে বের করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এই যে এইখান থেকে যদি পি এ কিউ এই এতদূর যে বৃত্তাংশটা এসেছে, আমরা এইটাকে কি বলবো, পি এ কিউ বৃত্তাংশ, তাই তো। এই যে এখান থেকে এইটা, এই বৃত্তাংশে কোন কোন ব্যাসার্ধ রয়েছে আমাদেরকে সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, তার মানে কেন্দ্র থেকে বৃত্তের পর্যন্ত যদি কোনো সরলরেখা আমরা টানি সেটাকে ব্যাসার্ধ আমরা বলি। তাহলে এখানে কোন কোন ব্যাসার্ধ গুলো রয়েছে আমি যদি খুঁজি, তাহলে দেখো এটা একটা রয়েছে ওপি, এটা একটা রয়েছে ও এ, এটা একটা ওসি, আর এটা একটা ও কিউ। দেখো তাহলে এই চারটেই পাবো আমরা, ওপি, ও এ, ওসি আর একটা ও কিউ। তাহলে এই কটাই রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। এরপরে দুয়ের দাগের প্রশ্নে দেখো নিচের শূন্যস্থানগুলোতে পূরণ করতে বলেছে। শূন্যস্থানগুলো আমরা এক একটা শূন্যস্থান পূরণ করবার চেষ্টা করব। একটু দেখি কি বলেছে। প্রথমেই বলছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। আচ্ছা, যদি আমরা কোনো একটা বৃত্ত এইভাবে নেই, তাহলে এর ওপর যে বিন্দুগুলো যে রয়েছে, এরকম যে বিন্দুগুলো আমরা পাবো, এরকম এই বিন্দুগুলো কতগুলো রয়েছে, অসংখ্য। কেন না, আমরা গুণে শেষ করতে পারবো না, ঠিক আছে। তাই এই বৃত্তে অসংখ্য বিন্দু আছে, এটুকু আমরা লিখব। ওকে। সেকেন্ড, বৃত্তের বৃহত্তম জ্যা ড্যাশ। আমরা এক্ষুনি পড়েছি বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। আচ্ছা, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তাহলে কি পড়েছি আমরা একটু আগে, জ্যা যদি এরকম টানি তাহলে যে দুটো পার্ট তৈরি হয় তাদের এক একটাকে বলা হয় বৃত্তাংশ, এক্ষুনি পড়েছি। তাহলে ড্যাশ বিভক্ত করে, এখানে কি লিখবো, বৃত্তাংশে বিভক্ত করে। বৃত্তের সকল ব্যাস, তাহলে ব্যাস মানেই কি কেন্দ্র পাসিং হবে, এমন একটা জ্যা যেটা দুটো বিন্দুকে টাচ তো করছে বৃত্তকে, কিন্তু কেন্দ্র দিয়ে পাস করছে, তাহলে কেন্দ্র বিন্দুগামী। আচ্ছা, এরপরে কি বলেছে, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে এটা সমান হবে। পরের প্রশ্নে বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, তার বৃত্তকলা সেটা কোনটা না, আমরা একটু আগে পড়েছি বৃত্তকলা হচ্ছে এরকম একটা অংশ। তাহলে এই অংশটাকে বলছি, আমরা জেনেছি এই অংশটা হচ্ছে গিয়ে বৃত্তচাপ, তাই তো। তাহলে এই যে দুটো অংশ এদেরকে কি বলবো, এরা হচ্ছে গিয়ে এক একটা ব্যাসার্ধ, তাই তো। তাহলে এখানে এই যে 6-এর উত্তর কি হবে, দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এরপরে 7-একটা, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। তাহলে বাইরে কোনো একটা বিন্দু আর কেন্দ্র এদেরকে যদি যোগ করি, অবশ্যই সেটা ব্যাসার্ধের থেকে বড় হবে। কেননা ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা ব্যাসার্ধ বলছি, কিন্তু এটা তো বাইরের বিন্দু, তাহলে তার যে সরলরেখাংশটা সেটা অবশ্যই ব্যাসার্ধের থেকে বড় হবে। তাহলে এর উত্তর কত হবে, অপেক্ষা বড়। এরপর আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। এগুলো ছবি দেখে তোমরা নিজেরাই করতে পারবে আশা করি, তাই এটাকে আমি করছি না। আমরা চলে যাব এরপরে 4-এর দাগের অংশ। প্রথমটা বলছে বৃত্ত একটি সামতলিক চিত্র, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কেন, একটা সমতলে আমরা যেহেতু তার ছবি আঁকতে পারছি তাই এটা সামতলিক। যে সমস্ত ছবিকে আমরা বোর্ডে আঁকতে পারবো সেগুলোই সামতলিক, কিন্তু
কিন্তু যেহেতু বৃত্তটা একটা পৃষ্ঠার উপরেই এঁকে ফেলতে পারবো, তাই এটাকে আমরা সমতলিক বলবো। একই রকম ভাবে বৃত্তাংশ একটা সমতলিক চিত্র, অবশ্যই। বৃত্তকলা সেটাও, কেননা বৃত্তকলাও বৃত্তের মধ্যেই রয়েছে, তাই তো। জ্যা একটি সরল রেখাংশ, জ্যা হচ্ছে গিয়ে কোনটা, এরকম কোন একটা অংশ, এটা তো অবশ্যই সরল রেখাংশ, তাহলে এটাও সত্য হবে। কিন্তু বলছে চাপ, চাপ বলতে বৃত্তচাপকে শর্টে চাপ বলা হয়, তাহলে এটা কি সরলরেখাংশ? দেখো বৃত্তচাপ বলতে আমরা বলতে পারি এই অংশটাকে বৃত্তচাপ বলতে পারি। এটা কি সরলরেখাংশ হলো? একদমই না, এটা তো বক্ররেখা হয়ে যাচ্ছে, তাহলে এটা সরলরেখাংশ হবে না, তাহলে এটাকে আমরা বলবো এটা মিথ্যা। আবার দেখো একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা অবশ্যই মিথ্যা হবে। কেন না, ধরো এই যে জ্যাটা এঁকেছি এর উল্টো দিকে ঠিক একই দূরত্বে একই দৈর্ঘ্যের আরেকটা জ্যা পাবো। আবার দেখো একটুখানি যদি পজিশন চেঞ্জ করি, এটা একটা এরকম একটা কিছু পাবো। এরকম যদি আঁকতে থাকি অসংখ্য আমরা একই দৈর্ঘ্যের জ্যা আঁকতে পারবো, তাই সসীম বা গুনতে পারবো বা গোনা যাবে এমন কিছু সম্ভব নয়, তাই তো। এরপরে কি বলেছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। একটু আগেই আমরা পড়েছি এক কেন্দ্রী বৃত্তের কথা, যেখানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা অনেক বৃত্ত আঁকতে পারছি, তাই এটাও মিথ্যা। পরে বলছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই। কেন না, সর্বসম বৃত্তের প্রথম কথাই হচ্ছে গিয়ে তাদের ব্যাসার্ধ গুলো একই হচ্ছে, একই ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি তবে তাদেরকে বলছি গিয়ে সর্বসম বৃত্ত, তাই এটা সত্য। বেশ, আজকের ভিডিওতে এই অবধিই থাক। এর পরের ভিডিওতে আমরা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে পরের ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।